নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। ভূস্বর্গের ভোটে কি পরাজয়ের আশঙ্কা করছে বিজেপি? পরাজয় না শোচনীয় পরাজয়? গেরুয়া শিবির মোটামুটি নিশ্চিত জম্মু কাশ্মীরে এবারের নির্বাচনে কোনো দলেরই ম্যাজিক ফিগার জুটবে না। বিজেপি কোনো ক্রমে অস্তিত্ব বজায় রাখতে পারবে। নির্বাচনের ফল বিজেপির পক্ষে হতাশজনক হলে জম্মু কাশ্মীরে অপারেশন লোটাস করতে নামবে না বিজেপি, দরকারে বসবে বিরোধী আসনে, এমনটাই খবর পদ্ম শিবিরের। প্রায় এক দশক পরে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন। এখানে ৯০টি আসনের বিধানসভায় প্রথম দফায় আজ বুধবার ২৪টি আসনে ভোট হয়েছে। ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, বিজেপি, কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল এবং নির্দল মিলিয়ে প্রার্থীর সংখ্যা ৯০৯ জন। প্রথম পর্বের নির্বাচনে দক্ষিণ কাশ্মীরের ৪ জেলা পুলওয়ামা, কুলগাম, অনন্তনাগ ও শোপিয়ানের ১৬টি এবং জম্মুর চন্দ্রভাগা উপত্যকার জেলা ডোডা কিস্তওয়ার ও রামবানের ৮টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হয়। আগামী ২৫শে সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ২৬টি আসনে এবং ১ অক্টোবর তৃতীয় তথা শেষ দফায় ৪০টি আসনে ভোট গ্রহণ হবে জম্মু ও কাশ্মীরে। গণনা আগামী ৮ই অক্টোবর। ভোট গ্রহণ নির্বিঘ্নে ও শান্তিতে করতে আঁটোসাঁটো রয়েছে নিরাপত্তা। সতর্ক পুলিশ ও প্রশাসন। জম্মু ও কাশ্মীরের গেরুয়া শিবির স্থির করেছে এবারের ভোটে যদি দলের সংখ্যাগরিষ্ঠতা না আসে সেক্ষেত্রে বিজেপি বসবে বিরোধী আসনে। পদ্ম শিবিরের দাবি, বিজেপি সারা দেশে এক জাতীয়তাবাদী ইমেজ তৈরি করেছে। একটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য তা নিয়ে খেলা করা যায় না, তাই জটিল সমীকরণ না করে প্রয়োজনে বিরোধী আসনে বসবে গেরুয়া শিবির। জম্মু ও কাশ্মীরে নিরঙ্কুশ হওয়ার জায়গায় নেই বিজেপি, এই সত্যিটা অনেক আগেই ধরতে পেরেছে পদ্ম শিবির। জম্মু কাশ্মীর নির্বাচন নিয়ে ভোট বিশেষজ্ঞদের বক্তব্য, ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা প্রবল। এমনটাও হতে পারে অনেক চেষ্টা করেও হয়তো কোনো দলই ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারল না। গেরুয়া শিবিরের বক্তব্য, সেই পরিস্থিতি হলেও সরকার গঠন করতে কোনো দলের কাছে মাথা নত করবে না বিজেপি। সরকার গঠন করতে কোনো দল যদি তখন বিজেপির সঙ্গে হাত মেলাতে চায়, সেই সময় ওই দলকে কথা দিতে হবে তারা বিজেপির কথাতেই চলবে। যদি ওই দল এই শর্ত না মানে সেক্ষেত্রে নিজেদের সমর্থিত সরকারকে ফেলে দিতেও দ্বিতীয়বার নাকি ভাববে না বিজেপি। প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন এই ধরনের সিদ্ধান্ত নিল বিজেপি? বিজেপির উত্তর, গোটা দেশে ইদানিং বিজেপির যে ভাবমূর্তি হয়েছে সেই ইমেজ একটি কেন্দ্রশাসিত অঞ্চলে সরকার গঠনের জন্য নষ্ট করতে রাজি নয় বিজেপি। সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী মহল থেকে সঙ্গতভাবেই প্রশ্ন উঠেছে, যে ইমেজ ধরে রাখতে বিজেপি এত কথা বলছে তা কি বিচ্ছিন্নতাবাদী নেতা ও সাংসদ রশিদ ইঞ্জিনিয়ারের সঙ্গে হাত মেলালে নষ্ট হবে না? এই রশিদই তো ইন্ডিয়া জোটকে শর্ত দিয়েছিল ৩৭০ ফেরানোর ব্যবস্থা করার কথা দিলে তারা ইন্ডিয়া জোটকে সমর্থন করবে। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। চলতি মাসেই মার্কিন মুলুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের শীর্ষ সম্মেলনে ভাষণ, প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ, আমেরিকান কোম্পানির সিইওদের সঙ্গে বৈঠক সহ একাধিক কর্মসূচি রয়েছে নমর। বহু প্রতীক্ষিত কোয়াড সম্মেলনে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। চলতি বছর আমেরিকার সাধারণ নির্বাচনের আগে মোদির এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। মোদির সফর ঘিরে বিশ্ব রাজনীতিতে তুঙ্গে উঠেছে আলোচনা সমালোচনা। হাতে আর ২ মাস, চলতি বছরের নভেম্বরে আমেরিকায় সাধারণ নির্বাচন। নির্বাচনী প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে, সব পক্ষের প্রচার চলছে জোর কদমে। এই আবহে সেপ্টেম্বরে আমেরিকা সফরে নরেন্দ্র মোদী। সূত্রের খবর, ২১ থেকে ২৩শে সেপ্টেম্বর নমর আমেরিকা সফর। মার্কিন মুলুকে একাধিক কর্মসূচি রয়েছে মোদির। ডেলাওয়ারের উইলমিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকা কোয়াড সম্মেলনে অংশগ্রহণ করবেন ভারতের প্রধানমন্ত্রী।
এখান থেকেই শুরু হবে মোদির সফর। শুধু ভারতই নয়, এই সম্মেলনে যোগ দেবে কোয়াডের অপর 3 সদস্য আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া। সম্মেলনে একাধিক বিষয়ের উপর আলোকপাত করা হবে। গত 1 বছরের কাজের পর্যালোচনার পাশাপাশি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকার ভবিষ্যতের রূপরেখা নিয়েও 4 রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হওয়ার কথা। আলোচনা হবে বিশ্ব কূটনীতির ক্রমবর্ধমান গতিশীলতা, বিশ্ব রাজনীতি এবং নিরাপত্তা, পরিকাঠামো এবং জলবায়ু নিয়েও। আগামী বছর এই কোয়াড সম্মেলন আয়োজন করতে চলেছে ভারত। ফিরছি আরও একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। 3 দিনের সফর, একাধিক বৈঠক, একাধিক আলোচনা সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। কোয়াড সম্মেলন ছাড়াও রয়েছে একাধিক কর্মসূচি। কি কি পরিকল্পনা রয়েছে বাকি 2 দিন, দেখুন। 22শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে রয়েছে প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা নরেন্দ্র মোদীর। সেই দিনই আমেরিকার একাধিক কোম্পানির সিইওদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৈঠকে নিয়োগ আইন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম কম্পিউটিং, সেমিকন্ডাক্টর এবং বায়োটেকনোলজিতে ইন্দো মার্কিন যৌথ প্রকল্পের বিষয়ে বক্তব্য রাখতে পারেন নমো। 23শে সেপ্টেম্বর মোদির সফরের অন্তিম দিন। সেদিন নিউ ইয়র্ক রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারাও। নভেম্বরে মার্কিন মুলুকে ভোট পর্ব শুরুর 2 মাস আগেই আমেরিকা সফরে নরেন্দ্র মোদী। এই সফরে কোয়াড বৈঠকে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। কারণ দীর্ঘদিন ধরেই ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আগ্রাসী নীতির বিরোধিতা করে আসছে কোয়াড। ওই অঞ্চলে প্রাধান্য বিস্তার করতে চাইছে ভারতের প্রতিবেশী চীন। তাই স্বাভাবিকভাবেই ওই অঞ্চলের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠেই যাচ্ছে। এই আবহে চীনের আগ্রাসী মনোভাব থেকে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে রক্ষা করার ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ হতে পারে বলে ধারণা বিশ্ব রাজনৈতিক মহলের। সময় এখন আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। জনগণনার সঙ্গে জাত গণনা হবে কিনা তা নিয়ে জাতীয় রাজনীতিতে জোর টানাপোড়েন চলছে। প্রধান বিরোধী দল কংগ্রেস বরাবরই জাত গণনার দাবি জানিয়ে আসছে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বহুদিন থেকে এ ব্যাপারে সরব। তার বক্তব্য, জাত গণনা হলেই দলিত, অন্যান্য পিছিয়ে পড়া বিভিন্ন সম্প্রদায়ের আর্থিক অবস্থার কথা জানা যাবে। এবার জাত গণনা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি মঙ্গলবার বলেন, ঠিক সময় এ বিষয়ে জানানো হবে। প্রশ্ন উঠেছে, তবে কি কেন্দ্রীয় সরকার জাত গণনা নিয়ে সুর নরম করছে? তৃতীয় এনডিএ সরকার গঠনের পর থেকেই জাত গণনার দাবিতে সরব জোটসঙ্গী জনতা দল ইউনাইটেড বা জেডিইউ এবং তেলেগু দেশম পার্টি বা টিডিপি। সম্প্রতি আরএসএসও জাত গণনা নিয়ে নরম সুরে কথা বলেছে। তার মধ্যেই তৃতীয় এনডিএ সরকারের 100 দিনের মাথায় জাত গণনার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন অমিত শাহ। এর আগে শাসক দল জাত গণনার বিষয়টি খারিজ করে দিয়েছিল, কিন্তু অধিকাংশ বিরোধী দল জাত গণনার পক্ষে সওয়াল করে চলেছে। ইন্ডিয়া মঞ্চের সব শরিকই জাত গণনার পক্ষে। কেবল তৃণমূল কংগ্রেস জাত গণনা নিয়ে তেমন কোনো জোরালো দাবি করেনি বা মুখ খোলেনি। তবে বিরোধীরা সোচ্চার হওয়াতে এনডিএ জোট সঙ্গীরাও মনে বল পেয়েছে। 2 দিন আগেই জেডিইউ এর কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় ঝা রীতিমতো সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে বিহারের মতো জাত গণনার দাবি করেছেন। বিহারে এনডিএর অপর 2 শরিক জিতিন রাম মাঝি এবং চিরাগ পাসওয়ানের দলও জাত গণনার পক্ষে কথা বলেছে আগেই। সব মিলিয়ে বিজেপি জাত গণনার প্রশ্নে বেশ চাপে আছে শরিকদের নিয়ে। এমনিতেই এবার কেন্দ্রের সরকারে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নেই। তাদের শরিকদের উপর নির্ভর করে সরকার চালাতে হচ্ছে। তার মধ্যেই আরএসএস এর মুখপাত্র সুনীল আম্বেকর কয়েকদিন আগে বলেছেন, জনকল্যাণের জন্য জাত গণনার তথ্য সংগ্রহ করা যেতেই পারে, কিন্তু দেখতে হবে তা যেন রাজনৈতিক হাতিয়ার না হয়ে যায়। প্রশ্ন উঠেছে, ঘরে বাইরে চাপের মুখে পড়েই কি বিজেপি জাত গণনা নিয়ে অবস্থান বদল করছে? মঙ্গলবার অমিত শাহ বলেন, গোটা দেশে খুব তাড়াতাড়ি জাত গণনার কাজ শুরু হয়ে যাবে। জাত গণনা নিয়ে যখন ঘোষণা হবে তখন সব জানানো হবে।
রাজনৈতিক মহল অমিত শাহের বক্তব্যেই জাত গণনার প্রশ্নে বিজেপির অবস্থান বদলের ইঙ্গিত পাচ্ছে, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেনি যে জাত গণনা হবে। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।